নমস্কার বন্ধুরা, আমি আজ এক নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই গল্পটি আমার এক প্রিয় ফলোয়ার আমাকে পাঠিয়েছেন, যার নাম তিনি প্রকাশ করতে চাননি। তবে তিনি চেয়েছেন এই গল্পটি যেন সবার সাথে ভাগ করে নিই। এই গল্পটি বেশ দীর্ঘ এবং গভীর আবেগে ভরা। আমি জানি আপনারা আমার এই ধরনের গল্প পছন্দ করেন, তাই আপনাদের জন্য এই বিশেষ নিবেদন। একটা কথা মনে রাখবেন, এই গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনুন বা পড়ুন। আজকের গল্পটি শুরু এক সাধারণ বাঙালি পরিবারে, যার আড়ালে লুকিয়ে আছে এক গভীর, নিষিদ্ধ এবং রোমাঞ্চকর প্রেম কাহিনী। এই বাড়ির সবথেকে বড় কর্তা অলোকেশবাবু একজন সজ্জন এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তার দুই ছেলে, বড় ছেলে প্রকাশ আর ছোট ছেলে প্রদীপ। প্রকাশ বিবাহিত, তার স্ত্রী সুজাতা, যিনি এই বাড়ির ছোট বৌমা। সুজাতা শান্ত, সুন্দরী এবং সংসারী, গ্রামের মেয়ে, বাবা মায়ের আদরের। অলোকেশবাবু নিজেও সুজাতার শান্ত স্বভাব এবং গুণের ভক্ত। ছোট থেকেই তিনি বড় ছেলে প্রকাশের পাশে দেখেছেন তার দেবর প্রদীপকে। প্রদীপ প্রকাশের থেকে বছর পাঁচেকের ছোট, স্বভাবে একটু অন্যরকম, চঞ্চল, কিছুটা উদাসীন, কিন্তু মনে অনেকখানি আভিমান। সে নিজের জগৎ নিয়েই ব্যস্ত থাকতে ভালোবাসে। যদিও দুই ভাইয়ের মধ্যে কোনো মনোমালিন্য নেই, তবুও কোথাও যেন একটা দূরত্ব রয়ে গেছে। গল্পের শুরুটা বেশ সাধারণভাবেই। সকালে প্রদীপ যখন তার ঘরে বসে খবরের কাগজ পড়ছিল, তখন সুজাতা নিজের হাতে তৈরি করা গরম গরম চা নিয়ে আসে। সুজাতার হাতে চা দেখে প্রদীপের মুখটা উজ্জ্বল হয়ে ওঠে। আরে বৌদি, তুমি এই অসময়ে? প্রদীপের গলায় বিস্ময়। সুজাতা মৃদু হেসে চায়ের কাপটা প্রদীপের সামনে রেখে বলল, অসময় কি গো বাদা, তুমি তো রোজই সকালে এই সময়টায় ঘরে বসে থাকো, তাই ভাবলাম তোমার জন্য একটু গরম চা নিয়ে আসি। প্রদীপ চায়ের কাপটা তুলে নিয়ে সুজাতার দিকে তাকালো। সুজাতার নরম মুখ, টানা টানা চোখ আর তার কপালের টিপটা যেন এক অন্য রকম মায়া তৈরি করেছে। প্রদীপ জীবনে অনেক মেয়ে দেখেছে, কিন্তু সুজাতার মধ্যে সে এক অদ্ভুত শান্তি খুঁজে পায়। ধন্যবাদ বৌদি, তোমার হাতে জাদু আছে, এই চা খেয়েই যেন সব ক্লান্তি দূর হয়ে গেল, প্রদীপ চায়ের চুমুক দিতে দিতে বলল। সুজাতা একটু হেসে বলল, আমার হাতে জাদু নেই দাদা, তোমার মনের ভেলকি, ভালো লাগলে সব ভালোই লাগে। কথাবার্তার এইটুকুতেই তাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়েছিল। শুধু দেবর বৌদির সম্পর্ক নয়, তার থেকে একটু বেশি কিছু। এই একটু বেশি শব্দটাতেই লুকিয়েছিল সব বিপদ, সব নিষিদ্ধ আকর্ষণ। দিন গড়াতে লাগল। প্রকাশ প্রায়ই অফিসের কাজে বাইরে থাকত। বাড়ির সব দায়িত্ব, বিশেষ করে বাড়ির লক্ষ্মীরূপী সুজাতা, বাড়ির সব কাজ সামলাত। আর প্রদীপ, সে তার নিজের জগৎ, নিজের লেখালেখি, নিজের ছবি আঁকা নিয়ে ব্যস্ত থাকত। কিন্তু এই ব্যস্ততার মাঝেও সুজাতা তার মনে জায়গা করে নিচ্ছিল। প্রদীপ যখনই সুজাতার দিকে তাকাত, তার মনে হতো সুজাতার চোখে এক অন্য আলো। সেই আলোয় মিশে থাকত এক অব্যক্ত ব্যথা, এক চাপা দীর্ঘশ্বাস। একদিন সন্ধ্যায় প্রকাশ অফিসের কাজে শহরের বাইরে গেল। ফিরতে বেশ কয়েকদিন লাগবে। বাড়িতে রইল শুধু অলোকেশবাবু, সুজাতা আর প্রদীপ। অলোকেশবাবু নিজের ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। সুজাতা তখন রান্নাঘরে রাতের খাবার তৈরি করছে। প্রদীপ তার ঘরে বসে একটা বই পড়ছিল। হঠাৎ সে শুনতে পেল রান্নাঘর থেকে একটা জিনিস পড়ে যাওয়ার আওয়াজ। কি হলো বৌদি, কিছু কি ভেঙেছে? প্রদীপ নিজের ঘর থেকে চেঁচিয়ে জিজ্ঞাসা করল। সুজাতা উত্তর দিল না। প্রদীপ একটু চিন্তা করে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। গিয়ে দেখল সুজাতা মেঝেতে বসে আছে, তার হাতে একটা কাচের বাটি। বাটিটা ভেঙে গেছে, আর কাচের টুকরো তার হাতে লেগে রক্ত গড়াচ্ছে। আরে, এ কি করে হলো বৌদি? প্রদীপ তাড়াতাড়ি সুজাতার পাশে বসে বলল। সুজাতা যন্ত্রণায় মুখ কুঁচকে বলল, আর বলো না দাদা, হাত ফসকে পড়ে গেল। ছোটবেলায় এই কাচের টুকরোগুলো দিয়ে কত খেলেছি, আজ এই বয়সে এসে এমনটা হবে ভাবিনি। প্রদীপ সুজাতার হাতটা আলতো করে নিজের হাতে তুলে নিল। কাচের ধারালো টুকরো রক্ত বের করে দিচ্ছিল। প্রদীপের মনটা ব্যথায় ভরে উঠল। সে আলতো করে কাচের টুকরোগুলো তুলে সুজাতার হাতে ব্যান্ডেজ করে দিল। দেখো বৌদি, এরকম ভুল আর করো না, তোমার হাতে লেগেছে, আমার খুব কষ্ট হচ্ছে, প্রদীপ প্রায় ফিসফিস করে বলল। সুজাতা প্রদীপের চোখের দিকে তাকাল। প্রদীপের চোখে সে দেখল এক অন্যরকম মায়া। সেই মায়া যেন তাকে স্পর্শ করল। এতদিন ধরে সে যে ব্যথা বুকে চেপে রেখেছিল, আজ যেন তা একটু হালকা হলো। তোমার কোনো দোষ নেই বৌদি, এটা আসলে আমারই দোষ, আমি তোমাকে সবসময় কষ্ট দিই, প্রদীপ বলল সুজাতার হাত ধরে। সেই মুহূর্তে তাদের দুজনের মধ্যেকার দেবর বৌদির সম্পর্কটা যেন হারিয়ে গেল। সেখানে তৈরি হলো এক অন্যরকম টান, এক অব্যক্ত অনুভূতি। প্রদীপের হাতে সুজাতার রক্তমাখা হাত, সুজাতার চোখে জল, আর প্রদীপের মনে এক গভীর আলোড়ন। তুমি কি আমায় ভালোবাসো দাদা? হঠাৎ করেই সুজাতা প্রদীপকে জিজ্ঞাসা করল। প্রশ্নটা শুনে প্রদীপ চমকে উঠল। সে কি বলবে বুঝতে পারল না। তারও মনে সুজাতার জন্য এক গভীর টান রয়েছে, কিন্তু এই সম্পর্কটা যে অন্যায়, সমাজের চোখে পাপ, এটা সে জানত।
আমি জানি না বৌদি, তবে তুমি আমার জীবনে আসার পর থেকে, প্রদীপ আমতা আমতা করে বলল। তবে কি দাদা? সুজাতার গলার স্বর এবার আরও নিচু হল। তবে তোমার প্রতি আমার যে টান, তা আমি ভাষায় প্রকাশ করতে পারি না। তুমি আমার কাছে যেন এক অচেনা ভিনদেশি ফুল, যার গন্ধ আমায় মাতাল করে দেয়। প্রদীপ বলল সুজাতার হাতের উপর নিজের হাত রেখে। তাদের দুজনের শরীরী নৈকট্য যেন কিছুক্ষণের জন্য থেমে গেল। তারা একে অপরের দিকে তাকিয়ে রইল। বাইরে তখন রাতের নিস্তব্ধতা। চাঁদের আলো এসে পড়েছে তাদের মুখে। সেই আলোয় তাদের দুজনের মুখ আরও মায়াবী হয়ে উঠেছে। আমিও তোমাকে ভালোবাসি দাদা। যেদিন থেকে তুমি আমায় নিজের মনের কথা বলেছ, সেদিন থেকেই, সুজাতা বলল প্রদীপের চোখে চোখ রেখে। সেই রাতে তাদের দুজনের মনে এক নতুন অধ্যায় শুরু হলো, নিষিদ্ধ ভালোবাসার অধ্যায়। তারা জানত এই ভালোবাসা সমাজের চোখে পাপ, এই সম্পর্ক অন্যায়, কিন্তু তবুও তাদের মন একে অপরের টানে এগিয়ে গেল। এরপর থেকে তাদের দেখা, সাক্ষাৎ, কথাবার্তা সবকিছুতেই এক অন্যরকম অনুভূতি মিশে থাকত। যেখানে দেবর বৌদির স্বাভাবিক সম্পর্ক ছিল, সেখানে জন্ম নিল এক গভীর গোপন প্রেম। প্রকাশ বাইরে থাকলে তারা একে অপরের সাথে আরও বেশি সময় কাটাত। কখনো বারান্দায় বসে গল্প করত, কখনো বা নিজের ঘরের জানালায় দাঁড়িয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকত। তাদের চোখে মুখে ফুটে উঠত এক অব্যক্ত আকুলতা, এক নিষিদ্ধ আকাঙ্ক্ষা। একদিন প্রকাশ বলল যে সে আরও কিছুদিন বাইরে থাকবে। খবরটা শুনে সুজাতা আর প্রদীপ দুজনেই মনে মনে খুশি হল। তারা জানত এই সুযোগ তাদের জন্য। সেদিন রাতে বাড়ির সবাই যখন ঘুমিয়ে পড়ল, প্রদীপ চুপিসারে সুজাতার ঘরে গেল। সুজাতার ঘরের দরজা হালকা খোলা। প্রদীপ দরজায় টোকা না দিয়ে আলতো করে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল। সুজাতা বিছানায় বসেছিল। প্রদীপকে দেখে তার মুখটা আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। সে আলতো করে ইশারায় প্রদীপকে বসতে বলল। প্রদীপ সুজাতার পাশে এসে বসল। আজ কি বাবা মা দুজনেই ঘুমিয়ে পড়েছে? প্রদীপ নিচু গলায় জিজ্ঞাসা করল। হ্যাঁ দাদা, তুমি চিন্তা করো না, সবাই গভীর ঘুমে, সুজাতা বলল প্রদীপের হাতের উপর নিজের হাত রেখে। তাদের দুজনের হাত একে অপরের স্পর্শে জমে উঠল। প্রদীপের মনে এক অন্যরকম উত্তেজনা। সে সুজাতার মুখের দিকে তাকিয়ে রইল। সুজাতার চোখে মুখে এক অন্যরকম আভা। চাঁদের আলো এসে পড়েছে তাদের মুখে। তোমার চোখগুলো আজ এত সুন্দর লাগছে কেন বৌদি? প্রদীপ বলল সুজাতার চোখে চোখ রেখে। সুজাতা মৃদু হেসে বলল, তোমার ভালোবাসার আলোয় সবকিছুই সুন্দর লাগে দাদা। প্রদীপ সুজাতার হাতটা আরও শক্ত করে ধরল। তাদের নিঃশ্বাসগুলো দ্রুত হতে শুরু করল। একে অপরের শরীরের উষ্ণতা অনুভব করছিল তারা। আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না বৌদি, প্রদীপ প্রায় ফিসফিস করে বলল। সুজাতা উত্তর দিল না, শুধু তার চোখ বুজে এলো। প্রদীপ আলতো করে সুজাতার গাল ছুল, তারপর ধীরে ধীরে তার ঠোঁটের দিকে এগিয়ে গেল। সেই প্রথম স্পর্শ, নিষিদ্ধ কিন্তু তীব্র। তাদের ঠোঁটের মিলন যেন এক অন্য জগতের দ্বার খুলে দিল। সেই আদরে মিশেছিল দীর্ঘদিনের সঞ্চিত আকাঙ্ক্ষা, অব্যক্ত ভালোবাসা আর এক অন্য রকম রোমান্স। প্রদীপের হাতে সুজাতার চুল এলোমেলো হয়ে গেল। সুজাতার শরীর কেঁপে উঠল। তারা একে অপরকে আরও নিবিড়ভাবে জড়িয়ে ধরল। তাদের শরীরের উষ্ণতা যেন আগুনের মতো ছড়িয়ে পড়ছিল। প্রতিটি স্পর্শে, প্রতিটি চুম্বনে তাদের ভালোবাসার তীব্রতা বাড়ছিল। প্রদীপের মনে হচ্ছিল সে যেন এক স্বপ্নের জগতে এসে পৌঁছেছে, যেখানে শুধু সে আর সুজাতা। আমি তোমাকে খুব ভালোবাসি বৌদি, প্রদীপ সুজাতার কানে কানে বলল। আমিও তোমাকে ভালোবাসি দাদা, সুজাতা উত্তর দিল, তার গলার স্বর আবেগে ভারী হয়ে উঠেছে। তাদের এই গোপন মিলনের মুহূর্তগুলো ছিল তীব্র, রোমাঞ্চকর এবং একই সাথে ভয়ের। তারা জানত এই সম্পর্ক ধরা পড়লে কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে, কিন্তু তবুও তারা একে অপরের সান্নিধ্যের নেশায় মত্ত হয়ে থাকত। একদিন দুপুরবেলা প্রকাশ হঠাৎ করেই বাড়ি ফিরে আসে। সুজাতা আর প্রদীপ তখন তাদের গোপন অভিসারে মত্ত। তারা ভাবতেও পারেনি যে প্রকাশ এমনভাবে এসে পড়বে। প্রকাশ ঘরে ঢুকে অবাক হয়ে যায়। সে দেখে সুজাতা আর প্রদীপ একে অপরের সাথে নিবিড়ভাবে জড়িয়ে আছে। তাদের দুজনের মুখেই এক অন্যরকম আভা। মুহূর্তের জন্য সময় যেন থমকে যায়। প্রদীপ আর সুজাতা চমকে ওঠে। তারা বুঝতে পারে তাদের সব গোপন শেষ। প্রকাশ তাদের দিকে তাকিয়ে আছে, তার চোখে বিস্ময়, রাগ আর অবিশ্বাস। এটা এটা কি হচ্ছে? প্রকাশ কোনো মতে জিজ্ঞাসা করল। সুজাতার মুখটা ফ্যাকাশে হয়ে যায়। প্রদীপও হতবাক। প্রকাশ, তুমি তুমি এত তাড়াতাড়ি? সুজাতার গলা কাঁপছিল। তাড়াতাড়ি? আমার অনুপস্থিতিতে তোমরা কি করছিলে? প্রকাশের গলায় তীব্র ক্ষোভ। প্রদীপ তখনও সুজাতার হাত ধরে আছে। তাদের আঙ্গুলগুলো একে অপরের সাথে শক্তভাবে জড়ানো। ভাই, তুমি যা ভাবছো তা নয়, প্রদীপ কিছু বলতে শুরু করে, কিন্তু প্রকাশ তার কথা শেষ করতে দেয় না। যা ভাবছি তা নয়, তাহলে কি ভাবছি আমি? তোমরা দুজনে আমার চোখের সামনে। প্রকাশের গলা ধরে আসে। সেই মুহূর্তে নীরবতা যেন সব কথা বলে দিচ্ছিল। তাদের গোপন প্রেম ফাঁস হয়ে গেছে। এখন কি হবে কে জানে। আমি আজ এখানেই গল্পটি শেষ করব।
এই গল্পের পরের অংশ জানতে হলে আমাকে কমেন্ট করে জানান। আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের এই ভালোবাসা আমাকে আরও ভালো গল্প বলতে উৎসাহিত করবে। আর যে নাম্বারটির কথা বলেছিলাম সেটি খুব শীঘ্রই আসছে। যারা আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি পেতে চান তারা পুরো গল্পটি মন দিয়ে শুনুন বা পড়ুন। আমি অবশ্যই সময় মতো সেই নাম্বারটি শেয়ার করব। ধন্যবাদ।